আমার বৃদ্ধ বয়সের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমরা সবাই এই কথাটা বলি। 8 ঘন্টা কাজের দাবিতে শ্রমিকদের আন্দোলন গড়ে উঠেছিল, তারই পরিপ্রেক্ষিতে মে দিবস। কিন্তু কমরেড কার্ল মার্কস তিনি বলেছিলেন, 8 ঘন্টা কাজের দাবির অন্তরালে আছে ন্যায্য মজুরির দাবি। মজুরিটা যদি ন্যায্য না হয়, 8 ঘন্টা কাজ করলে শ্রমিকের জীবন চলবে না। যে কারণে আজকে দেখুন, 140 বছর পরেও মালিকরা এমন ব্যবস্থা তৈরি করেছে যে শ্রমিকরা নিজেরাই বাধ্য হচ্ছে ওভারটাইম করতে। শ্রমিকরা নিজেরাই বাধ্য হচ্ছে নিজের কাজ শেষ করেও আর একটা পার্ট টাইম কাজ করা যায় কিনা তার ব্যবস্থা করতে, কারণ মজুরিটা দিয়েছে তারা কম করে। গার্মেন্টস শ্রমিকদের তাদের 2 ঘন্টা ওভারটাইম, যখন শিপমেন্টের সময় আসে তখন আরো 2 ঘন্টা ওভারটাইম। 1919 সালে আইএলও তৈরি হওয়ার পর আইএলওর প্রথম কনভেনশনে বলা হয়েছিল কর্মদিবস হবে 8 ঘন্টা। গার্মেন্টস মালিকদের কাছে 8 ঘন্টা এটা কোনো গ্রহণযোগ্য বিষয় নয়। প্রয়োজনে তারা 16 ঘন্টা পর্যন্ত কাজ করাবে। আর শ্রমিকদের কাছে যে মজুরি পায় সেই মজুরিতে সংসার চলে না। শ্রমিকরা নিজেরা গিয়ে বলে 2 ঘন্টা ওভারটাইম কি দেয়া যাবে। আবার এই 2 ঘন্টা ওভারটাইম যে করবে, মাসে যদি তার 26 দিনে 52 ঘন্টা ওভারটাইম হয়, হিসেব করার সময় ওভারটাইমের টাকা দেওয়া হবে 40 ঘন্টা। তার মানে ওভারটাইমে অতিরিক্ত পরিশ্রম করানো হবে, আবার সেই ওভারটাইমের টাকাটাকেও চুরি করে দেওয়া হবে। ফলে মালিকদের কত দিক থেকে সুবিধা করে দিয়েছে তারা। এর মূল কারণ মজুরিটা ন্যায্য হয় নাই। এই ন্যায্য মজুরির দাবিতে আমরা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি, আমরা আন্দোলন করছি। আমরা এটুকু বলছি যে কতটুকু মজুরি হলে তা ন্যায্য হয় তা নির্ধারণ করা উচিত। কর্মঘণ্টা কমানো দরকার অবশ্যই, কিন্তু তার আগে এটা প্রয়োজন শ্রমিকরা যে সম্পদ নিয়ে আসে আর যে সম্পদ তৈরি করে তার একটা হিসেব করা। শ্রমিকদের কি সম্পদ আছে? শরীরের শক্তি ছাড়া শ্রমিকদের কি সম্পদ আছে? কাজ করার ক্ষমতা ছাড়া। মালিকদের অনেক সম্পদ, সেই সম্পদ মালিকদের নিজেদের না, কিন্তু রাষ্ট্র এবং সমাজ তাদের হাতে সেই সম্পদ তুলে দিয়েছে। একটা কারখানা করবে, জমিদার, জমি রাষ্ট্রের। কারখানা করবে পুঁজিকার, ব্যাংক থেকে ঋণ নেবে, ব্যাংকের টাকা কার? এদেশের জনগণের আমানতের টাকা। এই একটা মালিক কারখানা করবে, পণ্য নিয়ে যাবে কোন পথ দিয়ে? যে রাস্তা দিয়ে। এই রাস্তা তৈরি হয়েছে কার টাকায়? রাস্তা তৈরি হয়েছে শ্রমিকের টাকায়। এই কারখানা পরিচালিত হবে, বিদ্যুৎ আসবে, বিদ্যুৎ তৈরি হবে কার টাকায়? বিদ্যুৎ তৈরি হবে দেশের জনগণের ট্যাক্সের টাকায়। একটা কারখানা সে পরিচালনা করবে, সে পরিচালনা করবার ক্ষেত্রে তার ফ্যাক্টরি ইন্সপেক্টর সে পরিদর্শন করবেন। ফ্যাক্টরি ইন্সপেক্টরের বেতন কে দেবে? বেতন দেবে রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকায়। ফলে মালিক যা করে সব কিছুর পিছনেই আছে আমাদের শ্রমজীবী মানুষের শ্রম, কিন্তু নাম হয়ে গেল ওটা মালিকের সম্পদ। আর শ্রমিকদের একমাত্র সম্পদ তার পরিশ্রম করার ক্ষমতা। শ্রমিকদের একমাত্র সম্পদ তার দক্ষতা। শ্রমিক এই সম্পদ বিক্রি করে সে মজুরি পেতে চায়, আর মালিক শ্রমিককে কাজ করে মুনাফা করতে চায়। ফলে গোটা দুনিয়াতে এখন লড়াই চলছে, মালিকের মুনাফা বনাম শ্রমিকের মজুরি। মালিকের মুনাফা বাড়ানোর জন্য রাষ্ট্র আছে, সমাজ আছে। এইবারও দেখেন আমাদের যে মে দিবসে রাষ্ট্রের যে স্লোগান তৈরি করা হয়েছে, সেই স্লোগানে কি বলা হয়েছে? সুস্থ দেহ কর্মঠ হাত আনবে দেশের নতুন প্রভাত। সুস্থ দেহটা কার? শ্রমিকের। শ্রমিকের দেহ সুস্থ রাখতে গেলে কি করতে হবে? তার পুষ্টিকর খাবার লাগবে, তার একটু বিশ্রাম লাগবে, তার একটু মানসম্মত পোশাক লাগবে, তার ভবিষ্যতের নিশ্চয়তা নিরাপত্তা লাগবে, অসুস্থ হলে তার চিকিৎসা লাগবে। এই খাদ্য, চিকিৎসা,
বস্ত্র, বাসস্থান শ্রমিক পাবে কোথা থেকে? শ্রমিক পাবে মজুরির টাকা থেকে। যে কারণে মার্কস অনেক আগে বলেছিলেন, মজুরি পাওয়ার পরে পরেই শ্রমিকদের উপর ঝাঁপিয়ে পড়ে কে? বাড়িওয়ালা বলে ভাড়া দাও, দোকানদার বলে দোকানের বাকি পরিশোধ করো, ওষুধের দোকানদার বলে ওষুধের দাম দাও, বাচ্চাদের স্কুল বলে যে স্কুলের বেতন দাও। এমনি করে শ্রমিকের মজুরিটা পাওয়ার সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ে সমাজের নানা অংশ। শ্রমিক শ্রম দিয়ে উৎপাদন করে, উৎপাদনের পরে সে মজুরিটা পায়, এই মজুরির উপর ভাগ বসায় সমাজের সবাই। কিন্তু শ্রমিকের মজুরি নিয়ে কেউ কথা বলে না। যে কারণে আমরা জানি, কথায় কথা আমরা বলি মানুষ ভাই ভাই। কারণ মার্কস এবং ফ্রেডেরিক এঙ্গেলস বলেছেন মানুষ ভাই ভাই, এই কথাটা শুনতে ভালো, কিন্তু মানুষ কখনো শ্রমিকের বিপদে মানুষ আসবে না, শ্রমিকের বিপদে শ্রমিকরাই আসবে বলে তিনি তখন স্লোগান তুলেছিলেন, দুনিয়ার মজদুর এক হও, শ্রমিকরা ছাড়া শ্রমিকের পাশে আর কেউ নাই। ফলে 1848 সাল থেকে গোটা দুনিয়ার শ্রমিকরা এই স্লোগানটা উচ্চারণ করছে, দুনিয়ার মজদুর এক হও। মে দিবস হচ্ছে দুনিয়ার মজদুরকে এক হবার, এক করার এবং একসাথে লড়াই করার একটা দিন। সেই দিনটাকে অনেকে উৎসবের দিন বানিয়েছে। আমরা যেটাকে সংগ্রামের দিন পরিণত করেছিলাম, শ্রমিকরা বুকের রক্ত দিয়ে যে দিনটাকে সংগ্রামের দিনে পরিণত করেছে, সেই সংগ্রামের চেতনাটাকে ভুলিয়ে দেওয়ার জন্য এটাকে এখন দুনিয়ার দেশে দেশে পুঁজিপতিরা উৎসবের দিনে পরিণত করেছে। আমরা সমাজতান্ত্রিক শ্রমিক সংঘের পক্ষ থেকে বলতে চাই, এটা আমাদের সংগ্রামের চেতনার দিন, এটা আমাদের শপথ নেবার দিন, এটা আমাদের স্বপ্ন পূরণের দিন, এবং এটা আমাদের শ্রমকে যারা শোষণ করে তাদের প্রতি ঘৃণা প্রকাশের দিন। আমরা আমাদের শোষকদেরকে ঘৃণা করি, আমরা শোষিত মানুষদের প্রতি ভালোবাসা প্রকাশ করি। ভালোবাসা এবং ঘৃণা একসঙ্গে চলে না। শ্রমিকদেরকে যদি ভালোবাসি, এই শ্রমিককে যারা শোষণ করে তাদেরকে ঘৃণা করতেই হবে। আসেন সবাই মিলে এক হয়ে যাই, এই কথার মতন মিষ্টি কথা এবং মিথ্যা কথা দুনিয়াতে আর নাই। মালিক আর শ্রমিক এক হয়। এবারও দেখেছি মজুরি নির্ধারণের প্রশ্ন যখন আসবে, মালিকরা তখন বলবেন এই মজুরি দিলে কারখানা চলবে না। আর আমরা কিন্তু বলতে পারছি না এই মজুরি পেতে আবার সংসার চলবে না। আমরা কিন্তু বলতে পারছি না কত টাকা আমার কাছ থেকে তুমি নিয়ে কত টাকা আমার কাছে দিয়েছো। মালিকরা বলে আমরা চাকরি না দিলে এই শ্রমিকরা কি খাবে, ওরা রাস্তায় রাস্তায় ঘুরবে। আমরা উল্টো কথা বলতে চাই, আমরা কাজ না করলে এই মালিক তার কারখানাকে বড় করতে পারতো না, আমরা কাজ না করলে এই সমাজের উৎপাদন হতো না, আমরা কাজ না করলে এই সমাজের মানুষের গায়ের পোশাক থাকতো না, আমরা কাজ না করলে এই বৃষ্টিতে, আমরা বলছি বৃষ্টিতে আমাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু খেয়াল করে দেখুন এই বৃষ্টিতে লক্ষ লক্ষ কৃষক হাঁটু পানিতে, কোমর পানিতে দাঁড়িয়ে ধান কাটছে। হাজার হাজার নারীরা ভেজা কাপড়ে ওই ধানকে গোলায় তোলার চেষ্টা করছে। বৃষ্টিতে ভিজে হাওরের মধ্যে থেকে গত কয়েকদিনে বজ্রপাতে 18 জন কৃষকের মৃত্যুর মধ্য দিয়ে ওরা আমাদের খাবারের ব্যবস্থা করছে। বৃষ্টি হলে আমরা রাতে ছাতা ধরি, আর বৃষ্টির মধ্যে কৃষক জমিতে থাকবে, বজ্রপাতে কৃষক পড়ে, আর সেই কৃষক মরতে মরতে আমাদের হাতের ব্যবস্থা করে। ফলে শ্রমিক এবং কৃষক অনেক আগে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, এদের কথা মালিকরা খুব ভালো করে পড়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে খুব ভালো করে পড়ানো হয়, কিন্তু তারা যে কথাগুলো বলেছিল এই কথাগুলো শ্রমিকদেরকে কোনো শেখানো হয় না। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট তাই বলেছিল। অ্যাডাম স্মিথ যে বলেছিলেন যে সম্পদ তৈরি হয় শ্রমিকের শ্রমে, ডেভিড রিকার্ডো যে বলেছিলেন যে সম্পদের দাম তৈরি হয় শ্রমিকের শ্রমের কারণে, আর কার্ল মার্কস যে দেখিয়েছিলেন শ্রমিকের শ্রম যতখানি শোষণ করবে মালিকের মুনাফা তত বাড়বে। এই সমাজের শ্রমিককে না ঠকিয়ে কোনো মালিক বড়লোক হতে পারবে না।
এই সমাজে কোন শ্রমিকদের না ঠকিয়ে কোন মালিক বড়লোক হয় নাই। ফলে যখনই কাউকে আমরা বড় মালিক বলবো তখনই বুঝতে হবে সে একজন বড় শোষক। বেশি শোষণ করেছে বলে তার সম্পদটা বেড়েছে, বেশি শোষণ করেছে বলে তার একটা কারখানা থেকে 10টা কারখানা হয়েছে। ওরা যখন বলে আমরা কাজ না দিলে শ্রমিকরা কি খেত, সংস্থার শ্রমিক তখন বলতে চায় আমরা কাজ না করলে তোমার এত মুনাফা কোথা থেকে আসবে। মে দিবস এই শিক্ষাটাও আমাদের সামনে হাজির করে। 8 ঘন্টা কাজের দিবস, 8 ঘন্টা কাজের দাবি, শুধুমাত্র 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন, এই সাধারণ কথার মধ্যে আটকে থাকে না। 8 ঘন্টা কাজের দাবি মানে হচ্ছে এমন মজুরি চাই যে মজুরি দিয়ে আমার জীবনটা বিকশিত হয়। একটু আগে আপনারা গান শুনেছেন, জন হেনরির গান। মালিকরা কিভাবে শ্রমিকদের শোষণটাকে তীব্র করে তার একটা চিত্র আছে ওই গানে। শ্রমিকদের মধ্যে উস্কানি দিয়ে দেয়, কাজ করতে পারবা, কতক্ষণ কাজ করতে পারবে। আগে যন্ত্রের ক্ষেত্রে বলা হতো আরপিএম, রেভলিউশন পার মিনিট, প্রতি মিনিটে একটা যন্ত্র কতবার ঘোরে আর তোমার হাত কতক্ষণ চলে। এখন আর একটা নতুন নাম হয়েছে গার্মেন্টস, যে মিনিট ভ্যালু, যে প্রতি মিনিটে একটা যন্ত্র কতবার ঘুরবে, একটা শ্রমিক তার সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে পারবে কিনা। যদি তার সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে না পারে, তুমি দেখ 12 বছর কাজ করেছে না 15 বছর কাজ করেছে তার কোনো খবর নাই। যে কারণে গার্মেন্টস গুলোতে দেখবেন 40 বছরের উপরে মেয়েদের সংখ্যা গার্মেন্টসে নাই। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী শ্রমিকের অবসর প্রদানের বয়স হচ্ছে 59 বছর। কোন গার্মেন্টস ফ্যাক্টরিতে 59 বছর বয়সের কোন শ্রমিক পাবেন না। এমন ভাবে কাজ তারা করতে বাধ্য হয় যে 40 বছর বয়সের মধ্যে তার জীবনী শক্তি শেষ হয়ে যায়। ওই জার্মানি যেমন হাতুড়ি দিয়ে রেল লাইন তৈরি করতে গিয়েছে, মালিক দিয়েছে যন্ত্র, যন্ত্রের সঙ্গে শ্রমিকের পাল্লা দিয়ে, যন্ত্রের সঙ্গে তো শ্রমিক পারে না, বরঞ্চ শ্রমিকের কাজ করতে করতে গিয়ে মালিক শ্রমিক সেটা মৃত্যুবরণ করে। আমাদের কত শ্রমিক অকালে মৃত্যুবরণ করে, কত শ্রমিক তার কর্মক্ষমতা হারায়, কত মা তার সন্তানকে বঞ্চিত করে, কত মা সন্তানকে দুধ না খাইয়ে কারখানায় কাজ করে, ওদিকে ক্ষুধায় সন্তান ঘরের মধ্যে চিৎকার করে। এগুলো নিয়েই তো আমাদের সন্তান, আমাদের মায়েরা, আমাদের শ্রমিকরা তাদের জীবন যাপন করছে। যে কারণে বলেছিলাম কর্মক্ষেত্রে একটা সুষ্ঠু কাজের পরিবেশ দরকার। শ্রম আইনে বলা আছে, শ্রম আইনে আমরা লিখেছিলাম যে কারখানা শ্রমিকদের, বিশেষ করে নারী শ্রমিকদের জন্য ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা করতে হবে 6 মাস থেকে 6 বছর। এই সময় পর্যন্ত বাচ্চাকে কারখানায় রাখা হবে। 6 বছরের পরে বাচ্চাটা কোথায় যাবে, কার কাছে থাকবে? তখন আবার বাচ্চা মানুষ করবে এই কথা বলে মায়েরা কারখানা থেকে দূরে সরে যাবে। এবং বাচ্চা একদিন হয়তো মানুষ হবে, বাচ্চা একদিন হয়তো বড় হবে, ওই মা শ্রমিকের কি হবে? এর দায়িত্ব কি রাষ্ট্র নেবে? এর দায়িত্ব কি পরিবার নেবে? এর দায়িত্ব তো সমাজের কেউ নেয়। ফলে এই দিকগুলো আমাদের যেমন খেয়াল করা দরকার, আর একদিকে আমাদের খেয়াল করা দরকার বাংলাদেশে 7,65,00,000 শ্রমজীবী মানুষ, 7,65,00,000 শ্রমজীবী মানুষ, আর বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,91,00,000।